আমরা হচ্ছে বাঙালি, আমরা গর্বিত যে আমরা হচ্ছে বাঙালি। একটা বৈশিষ্ট্য রয়েছে না বাঙালিদের, যে আমরা বলি যে মাছে ভাতে বাঙালি, আমরা বলি যে আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। কিন্তু দেখো সবার কপালে সবসময় কিন্তু মাছ কিন্তু জোটে না। মানে আমাদের কিছু কিছু মানুষ রয়েছে যারা এতটাই দরিদ্র, এখনো পর্যন্ত এতটাই দরিদ্র, তাদের নুন ভাতটুকু কপালে জোটে না, মানে নুন আনতে পান্তা ফোড়া, এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু বর্তমান সমাজটা কিন্তু চলে আসছে। কারোর কাছে অনেক টাকা, কারোর কাছে কিন্তু নাই, তারা খেতে পাচ্ছে না, ঠিক আছে। কিন্তু মাছে ভাতে বাঙালি একটা প্রবাদ হয়ে দাঁড়িয়েছে। আজকে আমি একটা উদাহরণ নিয়ে এসেছি, যে ডাল ভাত, ঠিক আছে, ওই ডাল এবং ভাত। দেখো এখানে বলছি, এখানে যে ডাল ভাত, এই যে কথাটা বললাম, এখানে হচ্ছে দেখো দুটি কিন্তু বিশেষ্য রয়েছে, ঠিক আছে, ডাল এবং ভাত, এটা নাম বুঝাচ্ছে, তাই না? আমরা জানি কি এটা বিশেষ্য, কারণ নাম বুঝিয়েছে। এই যে ডাল এবং ভাত, এই যে নাম বুঝানো, এটা দুটি পদ কিন্তু, ডাল এবং ভাত, তাহলে দুটি পদ, তাহলে দুটি পদেরই কিন্তু গুরুত্ব পায়। তাহলে এই যে ডাল এবং ভাত দুটি পদেরই গুরুত্ব পায়, সেটা হচ্ছে একমাত্র দ্বন্দ্ব সমাস, তাই না? এবং ডাল এবং ভাত এটাকে যোগ করছে, দেখো ও, ডাল ও ভাত, তাহলে ডাল হচ্ছে একটা বিশেষ্য, ভাত হচ্ছে একটা বিশেষ্য। এই দুটি পদ রয়েছে, একটা হচ্ছে পূর্বপদ ডাল, পরপদ ভাত, এই দুটি পদকে যুক্ত করেছে ও। ওটা কি বলো? ও হচ্ছে একটা অব্যয়। কি অব্যয়? অব্যয়ের ভাগের মধ্যে সংযোজক অব্যয়, তাই না? ও হচ্ছে সংযোজক অব্যয়। তাহলে দুটি পদের মধ্যে যে অব্যয় যুক্ত করলো, এই যে সংযোজক অব্যয়টা যুক্ত করলো এবং দুটি পদেরই গুরুত্ব পাচ্ছে, তখন আমি তাকে বলবো কিন্তু দ্বন্দ্ব সমাস। আমি আরো একটা উদাহরণ যদি বলি, যে মা ও বাবা, তাহলে কি হবে? মা বাবা, ঠিক আছে। তাহলে আমাদের প্রত্যেকের জীবনে ছোটবেলা থেকে এতদিন, এই যে বড় হওয়া পর্যন্ত, সবার পিছনে যার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সে হচ্ছে কিন্তু মা বাবা। তাহলে মা এবং বাবা দুজনকেই আমাদের কিন্তু বাঁচার জন্য কিন্তু দরকার। আমরা মাকেও ছাড়তে পারবো না, আবার বাবাকেও ছাড়তে পারবো না, তাই তো নাকি? তাহলে মা বাবা দুজনকেই আমাদের দরকার। তাহলে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ মা এবং বাবা দুজনকেই। তাহলে দেখো দুটি পদ, মা এবং বাবা, তাহলে মা ও বাবা, এই যে দুটি পদ, মা বাবা দুটি পদ, এটাকে যুক্ত করেছে কে? সংযোজক অব্যয়, কি? ও। দেখো মা এবং বাবা, এই যে দুটি পদ, তাহলে পূর্বপদ হচ্ছে মা, পরপদ হচ্ছে বাবা, তাহলে এই দুটি পদকে সংযোজক করছে কে? ও। তাহলে এই যে সংযোজক অব্যয়, সেটা হচ্ছে ও। তাহলে দুটি পদ গুরুত্ব পাবে এবং যে পদ সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হবে তাকে বলবো দ্বন্দ্ব সমাস, ঠিক আছে। তাহলে দ্বন্দ্ব সমাস আমরা সংজ্ঞা না মুখস্থ করে এই উদাহরণের সাহায্যে আমরা কিন্তু বলতে পারবো যে দ্বন্দ্ব সমাস কাকে বলে, তাই তো? তোমরাও বলতে পারবে। দেখো উদাহরণটা, তাহলে যে সমাসসমান পদে বা যে সমাসে সমাসসমান পদের উভয় অর্থ প্রাধান্য পাবে, তাহলে যে সমাসসমান পদে, যে সমাসের সমাসসমান পদে উভয় অর্থ প্রাধান্য পাবে এবং দুটি পদকে সংযোজক ও বই দ্বারা যুক্ত করবে, তাকে আমি বলবো কিন্তু দ্বন্দ্ব সমাস, তাই তো? তাহলে সংজ্ঞা দেখো, তাহলে যে সমাসে সমাসসমান পদ দুটি কোন সংযোজক ও বই দ্বারা যুক্ত এবং যেখানে সমাসসমান পদের দুটি অর্থ সমানভাবে গুরুত্ব পাবে, তাকে বলবো কিন্তু দ্বন্দ্ব সমাস। বুঝা গেছে নিশ্চয়ই? এবার দ্বন্দ্ব সমাজকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে গঠনগত দিক দিয়ে ভাগ করছি, একটা হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে ভাগ করছি, অর্থগত দিক দিয়ে। এই যে ভাগগুলো আমাদের কিন্তু গন্ডগোল হয়ে যায়, যে ভাগগুলো কি কি রয়েছে। আমি একটা এমন একটা সুন্দর একটা উদাহরণ বলছি, মনে থাকবে। কিভাবে মনে রাখবে? দেখো আমরা পদ জানি, দেখো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই পাঁচটি পদ আমরা জানি। তাহলে এইগুলোর মধ্যেই কিন্তু সব ভাগ রয়েছে। তাহলে কি, আমরা যদি গঠনগত দিক দিয়ে দেখি, তাহলে দ্বন্দ্ব সমাসকে চারটি ভাগে ভাগ করা রয়েছে। তাহলে গঠনগত দিক দিয়ে দেখলে দ্বন্দ্ব সমাসকে কয়টি ভাগে ভাগ করা হয়? চারটি ভাগে ভাগ করা হয়। কি কি দেখো, উভয় পদ হচ্ছে বিশেষ্য। আমি বলেছিলাম একটু আগে যে পদ হচ্ছে পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। তাহলে এখানে আমি দেখি সেই ভাগগুলা। দেখো জাস্ট আমি লিখবো প্রথমে যে উভয় পদ, তাহলে উভয় পদ দেখো বিশেষ্য হয়, উভয় সমান পদ বিশেষ্য, উভয় সমান পদ বিশেষণ, উভয় সমান পদ ক্রিয়াপদ এবং উভয় সমান পদ সর্বনাম। দেখো চারটি ভাগ রয়েছে। দেখো উভয় সমান পদই হচ্ছে বিশেষ্য, দুই হচ্ছে উভয় সমান পদই হচ্ছে বিশেষণ, তিন হচ্ছে উভয় সমান পদ হচ্ছে ক্রিয়াপদ এবং চার হচ্ছে উভয় সমান পদ হচ্ছে সর্বনাম, যেটা আমি বলেছিলাম একটু আগে। তাহলে আমরা ওই পাঁচটা নাম মনে রাখলে আমরা কিন্তু এটা ভাগ করতে পারবো, যে চারটি ভাগে ভাগ করেছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর কি ক্রিয়া আর হচ্ছে কি
তাহলে আবার বলছি দেখো, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তাহলে এর মাঝখান থেকে একটাই আমি শুধু বাদ দেবো, আর বাকিগুলো সব লিখবো। দেখো বিশেষ্য লিখবো, বিশেষণ লিখবো, ক্রিয়া লিখবো, সর্বনাম লিখবো, শুধুমাত্র বাদ যাবে অব্যয়। তাহলে আর প্রথমে আমি শুধুমাত্র যোগ করে দেবো, প্রত্যেকটাতে যোগ করব যে উভয় সমসমান পদ, উভয় সমসমান পদ, উভয় সমসমান পদ, উভয় সমসমান পদ। বুঝে গেল? তাহলে উভয় সমসমান পদ বিশেষ্য, উভয় সমসমান পদ বিশেষণ, উভয় সমসমান পদ ক্রিয়া এবং উভয় সমসমান পদ সর্বনাম। এরপরে আসি প্রথম ভাগে, যে উভয় সমসমান পদ হচ্ছে বিশেষ্য। তাহলে উভয় সমসমান পদ বিশেষ্য মানে কি? মানে দুটোতেই বিশেষ্য থাকবে। অর্থাৎ আমরা জানি সমাস করতে হলে দুটি পদ দরকার, একটা হচ্ছে পূর্বপদ এবং একটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। তাহলে এই যে পূর্বপদ এবং পরপদ দুটি পদই হবে কি বিশেষ্য। বিশেষ্য কাকে বলে? তাহলে কোনো কিছু নাম বোঝালে তাকে আমরা বলি বিশেষ্য। তাহলে দেখো এখানে কি রয়েছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো ছেলে মেয়ে। তাহলে ছেলে এবং মেয়ে, আমি যদি বলি এটা হচ্ছে বিশেষ্য উদাহরণ, যে একটা ছেলে জাতিকে বোঝাচ্ছে, মেয়ে হচ্ছে মেয়ে জাতিকে বোঝাচ্ছে। তাহলে জাতিবাচক বিশেষ্যের মধ্যে পড়ছে। তাই না? বিশেষ্যের ভাগ রয়েছে, আমরা জানি জাতিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, এগুলোর মধ্যে ভাগ রয়েছে। তাহলে এখানে হচ্ছে কিন্তু জাতিবাচক বিশেষ্য চলে আসছে। তাহলে ছেলে এবং মেয়ে, তাহলে ছেলে ও মেয়ে। তাহলে দেখো পূর্বপদ হচ্ছে ছেলে, পরপদ হচ্ছে মেয়ে। তাহলে ছেলে ও মেয়ে, এই যে দুটি পদ, একে যুক্ত করছে কি ও সংযোজক অব্যয়। তাহলে দুটি পদই হচ্ছে বিশেষ্য, নাম বুঝাচ্ছে। তাহলে আমার এটা ঠিক হয়েছে যে উভয় সমসমান পদ হচ্ছে বিশেষ্য। আর একটা আমি বলতে পারি শীত গ্রীষ্ম, শীত ও গ্রীষ্ম এগুলো ঋতুর নাম, ঋতু বিশেষ। তাহলে শীত ও গ্রীষ্ম, তাহলে শীত গ্রীষ্ম এই দুটি পদ যুক্ত করেছে ও ওই সংযোজক অব্যয়। তাহলে শীত ও নাম বুঝাচ্ছে, গ্রীষ্ম নাম বুঝাচ্ছে, তাই সেটা হবে অবশ্যই কিন্তু বিশেষ্য। তার মানে কি উভয় পদই বা উভয় সমসমান পদই হলো বিশেষ্য, তাই তো নাকি? এরপরে দেখো দিয়ে যে উভয় সমসমান পদ হচ্ছে বিশেষণ। তাহলে আমরা একটু আগে জানলাম যে উভয় পদ হচ্ছে বিশেষ্য, এরপরে আমরা জানবো যে উভয় পদ হচ্ছে বিশেষণ। তাহলে বিশেষণ কি? তাহলে কোনো নাম বোঝালে তো আমরা জানলাম বিশেষ্য, তাহলে বিশেষণটা কি? অর্থাৎ বিশেষ্যের দোষ গুণ বোঝাবে। আমি যদি বলি যে সৌভিক ভালো ছেলে, আমি বললাম কি সৌভিক ভালো ছেলে, তাহলে সৌভিক নাম বুঝালো, তাই তো? তাহলে নাম যেহেতু বুঝাচ্ছে সেটা হচ্ছে কি বিশেষ্য। কিন্তু সৌভিক কেমন ছেলে? ভালো ছেলে। সৌভিক ভালো ছেলে, তাহলে সৌভিক কেমন ছেলে? ভালো ছেলে। তাহলে সেটা হচ্ছে তার গুণ বোঝাচ্ছে, তাই না? তাহলে দেখো সেটা হচ্ছে বিশেষণ। ঠিক সেরকম কাঁচা পাকা, তাহলে কাঁচা ও পাকা এটার বিশেষণ, যে সেটি কেমন না কাঁচা বা পাকা। তারপরে দেখো ছোট বড়, দেখো ছোট ও বড়, তাহলে এটা পূর্বপদ ছোট এবং এটি পরপদ হচ্ছে বড়। এরপর দেখো উভয় সমসমান পদ হচ্ছে ক্রিয়াপদ, উভয় সমসমান পদ হচ্ছে ক্রিয়াপদ। তাহলে বিশেষ্য জানলাম, বিশেষণ জানলাম, এবার আসছে ক্রিয়াপদ। উভয় বিশেষণ পদ, উভয় সমসমান পদ ক্রিয়াপদ কি? আমরা ক্রিয়া কি? কোনো কিছু কাজ করা বোঝালে তাকে আমরা ক্রিয়া বলি। হাঁটা হতে পারে, চলা হতে পারে, গান করা, নাচ করা, ঘুমানো, সবই কাজ করা। তাহলে এগুলো হচ্ছে ক্রিয়া। তাহলে এখানে একটা উদাহরণ আমি দেখবো, দেখো লিখেছি যে ভাগে গড়ে, তাহলে ভাগে ও গড়ে, তাহলে ভাঙাটাও যেমন কাজ, আবার তৈরি করা গড়া সেটাও তেমন হচ্ছে একটা কাজ। তাহলে দুটোই কিন্তু কাজ বোঝাচ্ছে, তাহলে দুটো পদই কাজ বোঝাচ্ছে। তাই তো আমি বলবো যে উভয় সমসমান পদ হচ্ছে ক্রিয়াপদ, তাই তো? যদি একটাতে কাজ বোঝাতো একটাতে বোঝাতো না, তাহলে উভয় সমসমান পদ আমি কখনোই ক্রিয়াপদ বলতাম না, তাই তো? তাহলে এখানে কিন্তু আমি বলছি যে উভয় সমসমান পদ ক্রিয়াপদ। উভয় উভয় পদ মানে কোনটা? পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ। তাহলে পূর্বপদ কোনটা? ভাগে। পরপদ কোনটা? গড়ে। তাহলে ভাগা এবং গড়া দুটোই কাজ এবং দুটোই কিন্তু ক্রিয়াপদ। তাই আমি বলছি যে উভয় সমসমান পদই হচ্ছে ক্রিয়াপদ। বুঝে গেল? এরপরে উভয় সমসমান পদই হচ্ছে সর্বনাম। দেখো সর্বনাম কি না যে সে, যে ও সে, এটা সেটা, এটা ও সেটা, তাহলে এগুলো হচ্ছে আমাদের সর্বনাম, তাই তো? আমরা ইংরেজিতেও জানি সেটা হচ্ছে কি প্রনাউন। নামের তো বসে পূর্ব বসে, দেখো প্র মানে প্র এবং নাউন, প্রনাউন। তাহলে এখানে বাংলায় হচ্ছে সর্বনাম। তারপরে দেখে নাও, তাহলে এটা আমরা দেখলাম যে গঠনগত শ্রেণী। এরপরে আসে অর্থগত দিক দিয়ে। তাহলে অর্থগত, তাহলে আমরা গঠনগত দিক দিয়ে কটা ভাগ দেখতে পেলাম? গঠনগত দিক দিয়ে কিন্তু আমরা 4টি ভাগ দেখতে পেলাম। আর অর্থগত দিক দিয়ে আমরা তাহলে কি দেখবো? অর্থগত দিক দিয়ে 3টি দেখবো, একটা হচ্ছে সমার্থক, একটা হচ্ছে বিপরীতার্থক। সমার্থক দ্বন্দ্ব
বিপরীতার্থক দ্বন্দ্ব এবং একটা হচ্ছে ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব। এই তিনটি ভাগ দেখবো। তাহলে সমার্থকটা কি না পূর্ব পদ এবং উত্তর পদ অর্থাৎ উভয় পদে একই অর্থ বিশিষ্ট ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহৃত হয়। তাহলে একই অর্থ মানে ভিন্ন ভিন্ন শব্দ কিন্তু অর্থটা যেন শুনলে মনে হবে একই, তাই আমি বলবো কিন্তু সমার্থক দ্বন্দ্ব। যেমন আমি যদি বলি ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য দেখো একই রকম শুনতে কিন্তু একটু আলাদা, তাহলে একই অর্থ বিশিষ্ট ভিন্ন ভিন্ন শব্দ কিন্তু ব্যবহার হয়েছে, তাহলে ব্যবসা ও বাণিজ্য, তাই আমি একে বলছি যেমন সমার্থক দ্বন্দ্ব। এরপর দেখো বিপরীতার্থক দ্বন্দ্ব, তাহলে বিপরীত একটা যেটা থাকবে তার বিপরীত বোঝাবে। আমি যদি বলি বললাম ধরো ভালো বললাম, তাহলে তার বিপরীত খারাপ হবে। আমি যদি বলি সকাল, আমি যদি বলি দিন, তাহলে তার বিপরীত শব্দ হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, সকালকে সন্ধ্যা, দিন রাত্রি, তাই তো? তাহলে এগুলো হচ্ছে বিপরীত বোঝাবে। তাহলে বিপরীতার্থক দ্বন্দ্ব, তাহলে দুটি বিপরীত অর্থযুক্ত পদের মিলনে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে বলবো বিপরীতার্থক দ্বন্দ্ব। এখানে আমি একটা উদাহরণ লিখেছি, দেখো বেচা কেনা, তাহলে কেউ বিক্রি করছে, তাহলে তার বিপরীত শব্দ কি হবে? কেউ তো কিনছে, তাই না? তাহলে বেচা ও কেনা, তাহলে বেচা কেনা দুটি পদ, দুটি হচ্ছে বিপরীতার্থ, বিপরীত বোঝাচ্ছে, তাই কিন্তু সেটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। এরপরে চলে আসি ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব। ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্বটা কি? যে অনুরূপ বা সমজাতীয় ভাব প্রকাশের জন্য অনুচর, সহচর, বিকার, অনুকার প্রভৃতি অর্থ প্রকাশক শব্দের মিলনে ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব হয়। তাহলে সহচর কি? আমি যদি বলি সহচর, তাহলে কি দেহ ও মন, এটা কিন্তু সহচরের মধ্যে কিন্তু পড়ছে, যে দেহ মন অর্থাৎ দেহ ও মন। আর অনুচর কি? অনুচর দেখো চেয়ার ও টেবিল, অর্থাৎ চেয়ার আছে মানে তার কাছে অবশ্যই কিন্তু টেবিলটা কিন্তু রয়েছে, বুঝে গেল? তাহলে সেটা হচ্ছে কিন্তু আমাদের চলে আসে অনুচর, চেয়ার ও টেবিল। এরপর আসছে বিকার, বিকারে দেখো ভাঙা চোরা, তাহলে ভাঙা ও চোরা এটা হচ্ছে আমাদের বিকার শব্দের মধ্যে আসছে। এবং তারপরে আসছে অনুকার, অনুকার কি না? অনুকারটি হচ্ছে না একটা এমন একটা শব্দ থাকবে প্রথমটা তার একই মানে প্রথমটা তার অর্থ বোঝাবে কিন্তু পরেরটা কোনো অর্থ থাকবে না, তাহলে একটা অর্থ বোঝাবে, একটা হবে অর্থহীন শব্দ, একটা অর্থযুক্ত শব্দ, পরেরটা হবে অর্থহীন, তার কোনো অর্থ নেই। যেমন আমি যদি বলি যে চাটা, আমি বললাম যে চাটা, তাহলে চা এর অর্থ কিন্তু রয়েছে কিন্তু পরেরটা টা, তার কোনো কিন্তু অর্থ নাই, তাই তো? তাহলে সেটা হচ্ছে অনুকার। যেমন এখানে আমি লিখেছি একটা যে জল টল, তাহলে দেখো জল ও টল, তাহলে জল টল, তাই না? তাহলে জল এর একটা কিন্তু অর্থ রয়েছে যেটা ছাড়া আমরা বাঁচতেই পারবো না, তাই না? জল ছাড়া আমরা বাঁচতেই পারবো না, তাহলে এর কিন্তু অর্থ রয়েছে জল, কিন্তু পরেরটা দেখো এর কোনো অর্থ নেই, টল। ঠিক সেরকম বললাম চা টা, অর্থাৎ চা এর অর্থ রয়েছে কিন্তু টা এর অর্থ নেই। ফুল টুল, ফুল এর অর্থ রয়েছে কিন্তু টুল এর কোনো অর্থ নেই, বুঝতে গেল? তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের অনুকার। এরপরে তাহলে এগুলো হচ্ছে গঠনগত শ্রেণী, এটা হচ্ছে অর্থগত শ্রেণী। এরপরে একটা এক্সট্রা করতে হয় যেটা হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্ব। দেখো অ্যাক্সেস দ্বন্দ্ব কাকে বলে না? যে দ্বন্দ্ব সমাসে সমাস সমান পদগুলির মধ্যে বহু বচনান্ত একটি মাত্র পদ অবশিষ্ট থাকে। তাহলে যে দ্বন্দ্ব সমাসে সমাস সমান পদগুলির মধ্যে কি বলছে না বহু বচনান্ত, বহু বচন, তাহলে বহু বচনান্ত একটি মাত্র পদ অবশিষ্ট থাকে, একটি মাত্র পদ অবশিষ্ট থাকে, তাকে বলে অ্যাক্সেস দ্বন্দ্ব। যেমন আমরা, আমরা কি? আমি, তুমি ও সে, তাই তো আমরা সবাই আমরা, তাহলে সেইটা আমরা, তাহলে আমি তুমি ও সে, তাহলে আমি তুমি ও সে, সেটা হচ্ছে আমরা। তারপরে তোমরা, তোমরা কি? তুমি ও সে, এটা হচ্ছে তোমরা। তাহলে এইটা আমাদের এখানে কিন্তু করতে হবে যে অ্যাক্সেস দ্বন্দ্ব কাকে বলে, এটা কিন্তু পরীক্ষাতেও আসে। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগছে? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন এসেছো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি যে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, এরকম নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। আমরা এর আগে সমাজ নিয়ে আলোচনা করেছিলাম, সমাজের প্লেলিস্টে রয়েছে, যারা দেখোনি তারা সমাজ সম্পর্কে যে ধারণা কিভাবে আমরা কি করব টোটাল জিনিসটা দেওয়া রয়েছে, সেখানে দেখে নিতে পারো। এভাবে পরে পরে পাঠে পাঠে আমি নিয়ে আসছি। আজকে আমি নিয়ে এলাম দ্বন্দ্ব সমাজ, পরে নিয়ে আসবো বাকি সমাজগুলা। ততক্ষণে ভালো থাকো এবং সুস্থ থাকো। এখন এই পর্যন্ত।